ভারত টি-20 ক্রিকেটে এত সাকসেসফুল কী করে হইতে পারতেছে বর্তমানে? আমরা যদি 2024-এর যদি টি-20 খেলার রেকর্ড দেখি, সেখানে 25টা ম্যাচ 26টা ম্যাচ টোটাল খেলছে, যেখান থেকে ভারত 24টা ম্যাচ জিতে নিছে, অর্থাৎ 2টা ম্যাচ হারছে 2024-এর যতগুলি ম্যাচ আছে তার মধ্যে। এবার এখানে একটা বড় প্রশ্ন আসে যে একটা টিম এত দীর্ঘ সময় ধরে কী করে তার নিজের ডমিনেন্সটা রাখতে পারে। এখানে আমরা দেখছি প্লেয়ার চেঞ্জ হয়েছে, ওয়ার্ল্ড কাপের পরে সম্পূর্ণ নতুন একটা টিম দেখলাম। সিনিয়র প্লেয়ার যারা আসলো তারা প্রায়ই এখানে নাই, নতুন নতুন ইয়াং প্লেয়াররা এখানে খেলানো হইতেছে এবং সিরিজ বাই সিরিজ আমরা নতুন প্লেয়াররা দেখতে পাইতেছি। এটা জিম্বাবুয়ের টোরে হোক বা শ্রীলঙ্কার টোরে হোক বা বাংলাদেশের লগে হোক বা সাউথ আফ্রিকার লগে হোক, একের পর এক কিন্তু আমরা প্রত্যেকটা টুর্নামেন্টে কিন্তু আমরা নতুন প্লেয়ার দেখতেছি। আর এবং যেসব নতুন প্লেয়াররা এখানে চান্স দেওয়া হইতেছে, প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু নিজের 100% দিতেছে এবং তার রেজাল্টও কিন্তু আমরা পাইতেছি। আমরা নতুন প্লেয়ার হিসেবে যদি কথা কই, এখানে তেমন কোনো বেশি এক্সপিরিয়েন্স নাই। মায়াঙ্ক আগরওয়াল যে ইন্ডিয়ান স্পিড সেন্সেশন, তাছাড়া রিয়ান পরাগ, তিলক বর্মা, অভিষেক শর্মা, নীতিশ কুমার রেড্ডি এবং প্রত্যেকটাই এমন আরও প্লেয়ার যারা কন্টিনিউ কিন্তু ভালো পারফরমেন্স করতেছে। আমরা যেটা ভাবছিও না, একের পর এক তারা কিন্তু মানে ইমার্জিং হয়ে আইতেছে ভারতের ক্রিকেট ফিউচার স্টার হিসাবে। আমরা যেখানে মধ্যে দেখলাম জাসপ্রীত জাসওয়াল, মাত্র অল্প বয়স 22 বছর, সে জাসপ্রীত জাসওয়াল টি-20 ক্রিকেট খেলতেছেন, ডাইরেক্ট অস্ট্রেলিয়ার টোরে যাইব। অর্থাৎ গিল এখানে নাই, ইয়াংস্টার একটা জাসওয়াল নাই, ঋতুরাজ গায়কোয়াড় নাই। তাছাড়াও কিন্তু ভারতের যে টিম স্ট্রেংথ আমরা বর্তমানে দেখতে পাইতেছি, অর্থাৎ ফিউচার 2026-এর টি-20 ক্রিকেটের লেগে কিন্তু আমরা ওয়ান অফ দ্য বেস্ট যদি টিম কম্বিনেশন করতে পারি, সেটা কিন্তু এখন থেকে আমরা দেখতে পাইতেছি যে কীরকম শক্ত একটা টিম বা কীরকম মজবুত একটা টিম ভারত তৈরি করতে চাইতেছে। যেখানে আমরা দেখলাম কিছুদিন আগে ভারত যখন সাউথ আফ্রিকা টোরে গেছে, সেই জায়গার মধ্যে কিন্তু ভারতের টিম অস্ট্রেলিয়ার মাঠের মধ্যে কিন্তু খেলতেছিল। এবং তাছাড়া ভারতের যে রিজার্ভ স্কোয়াড, যেটা মেইন স্কোয়াড টেস্টের, সেই টিম কিন্তু সম্পূর্ণ আলাদাভাবে আছে। অর্থাৎ একই সময়ে 3 থেকে 4টা টিম ভারত কিন্তু তৈরি করে রাখছে রিজার্ভে, যেটা ওয়ার্ল্ডের অন্য কোনো ক্রিকেট টিমের মধ্যে কিন্তু আমরা বর্তমানে দেখতে পাইতেছি না। হার্ডলি অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের মধ্যে এরকম যদি থাকে কিছুটা। বাট ভারতের টি-20 ক্রিকেটে তো ডমিনেন্সের আসল কারণটা কি? এখানে কারণ অনেকগুলি দিক থেকে দেখা যায়, বাট এখানে মেইন যে কমন একটা জিনিস যেটা আমি দেখতেছি, যেটা হচ্ছে প্রত্যেকটা প্লেয়ারের সেরকম ন্যাচারাল গেম খেলার ফ্রিডম দেওয়া হইতেছে। এটা VVS লক্ষ্মণ হোক বা গৌতম গম্ভীর হোক বা রাহুল দ্রাবিড় হোক বা ক্যাপ্টেন হিসেবে রোহিত শর্মা হোক বা সূর্যকুমার যাদব হোক বা হার্দিক পান্ডিয়া হোক, প্রত্যেকটা প্লেয়ারে তার নিজের ক্যাপেবল অনুসারে কিন্তু নিজের কমফোর্ট জোনে খেলতে দিতেছে, যার রেজাল্ট কিন্তু আমরা টিমের মধ্যে দেখতে পাইতেছি। অভিষেক শর্মা আমরা জানি যে বল 1 থেকে কিন্তু সে স্ট্রাইক করার ক্ষমতা রাখে এবং সে এটাই করে আইতেছে। ঠিক আছে, নো ডাউট এখানে ফেল হইতে পারে, 100% সাকসেস হওয়ার কোনো চান্সই নেই সেই জায়গার মধ্যে। বাট তারপরে কিন্তু অভিষেক শর্মা জিম্বাবুয়ের মধ্যে 20তে সেঞ্চুরি করলো, তারপরে থার্ড টি-20তে সে 50 করলো এবং গতকালকে আবার 36 রানের একটা খুব দুর্দান্ত একটা ইনিংস খেললো। তাছাড়া তিলক বর্মা ব্যাক টু ব্যাক সেঞ্চুরি টি-20-র মধ্যে খুব কমই হয় এরকম। এবং সঞ্জু স্যামসন যে একের পর এক ডাক করে আইতেছে, তারপর আবার সেঞ্চুরি মারতেছে, ডাক করে দিতেছে, আবার সেঞ্চুরি মারতেছে। অর্থাৎ কোনো দিক দিয়ে কিন্তু কোনো প্লেয়ার আমরা খান্তি দেখতেছি না বা তার এখানে কোনো কিছু খারাপ কিন্তু দেখতেছি না। যে স্যামসন টিমের মধ্যে জায়গা বানাতে খুব কষ্ট করতেছিল বা কোনো চান্স পাইতেছিল না বা চান্স দিল সে কিন্তু ফ্লপ হইতে আসছিল, বাট সেই স্যামসন কিন্তু আমরা অন্যরকম রূপ দেখছি। তার অলরেডি 3টা টি-20 সেঞ্চুরি কইরা নিয়েছে, যেখানে রোহিত শর্মা 5টা, সূর্যকুমার যাদব 4টা এবং তারপরে আছে সঞ্জু স্যামসন, অর্থাৎ 3টা টি-20 100, তারপর আছে KL রাহুল 2টা। তো সেখানে তারা যে টি-20 ক্রিকেটের যে ফিউচারটা যে এত ব্রাইট, এটা কিন্তু এখন থেকে বোঝা যাইতেছে। শুধু সূর্যকুমার যাদবের পরিবর্তে, সূর্যকুমার যাদব বর্তমানে ক্যাপ্টেন, কিন্তু সূর্যকুমার যাদব বেশি মনে হয় না বেশি ইনিংস খেলতে পারবো 2026-এ, কারণ তার বয়স হইতেছে। সেই জায়গার মধ্যে সূর্যকুমার যাদবের যে 3 নাম্বার স্পট, সেই জায়গার মধ্যে তিলক বর্মার চান্স দেওয়ার পরে এতটুকু সুফল পাইব, এটা সূর্যকুমার যাদব বা অন্য কেউই কিন্তু ভাবতে পারছে না। তিলক বর্মা নিজে যখন সূর্যকুমার যাদব থেকে এই পজিশনটা ডিমান্ড করছিল, ঠিক তার কথা অনুসারে কিন্তু তার সেই পজিশনে দেওয়া হয়েছে এবং অ্যাজ এ রেজাল্ট আমরা দেখলাম ব্যাক টু ব্যাক 2টা 100। মানে ভাবা যায় যে প্লেয়ারটা মুম্বাই ইন্ডিয়ান্সে তৈরি করছে, যে মুম্বাইয়ের মধ্যে আমরা দেখছি তিলক বর্মা কীরকম, সে ইন্টারন্যাশনাল ক্রিকেটের এরকম স্পার্কলিং পারফরমেন্স আমরা ভাবতেই পারছি না।
যদিও ভারতের ট্যালেন্ট কী করে বাইর করানো লাগে এটা কিন্তু ভারতের প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে আমরা দেখতে পাই যে তারা কীভাবে ইমার্জিং হয়ে আইতাছে। এটা আইপিএলের যতগুলি টিম আছে প্রত্যেকটা টিমেতে কিন্তু আমরা ইমার্জিং প্লেয়ার নতুন প্রত্যেক বছরই পাইতাছি। অ্যাজ এ রেজাল্ট কিন্তু প্রত্যেকটা প্লেয়ার যখনই সুযোগ দেওয়া হইতেছে তারা কিন্তু কাজ করতেছে এবং তাদের নিজের 100% দিতেছে। আমরা রিয়ান পরাগ কিছুদিন হয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেটের মধ্যে কামব্যাক করছে বা খেলতেছে, ডেবিউ করছে, তার অসাধারণ ইনিংস দেখলাম। নীতিশ কুমার রেড্ডি যে আইপিএলের একজন সেন্সেশন স্টার, গতবার 2024-এর আইপিএলে খুব ভালো খেলছে, সেই নীতিশ কুমার রেড্ডি বাংলাদেশের এগেনস্টটা কী করলো আমরা দেখলাম। হর্ষিত রানা যে কলকাতা নাইট রাইডার্সে খুব ভালো পারফরমেন্স করছিল, সেই হর্ষিত রানা ডাইরেক্ট টেস্ট স্কোয়াডে নিয়ে সেটা দিয়ে দিছে, অস্ট্রেলিয়ার মধ্যে ডাইরেক্ট খেলবো। এই হিসেবে ভারতের স্ট্রেংথ, টিমের যে স্ট্রেংথ। আমরা গতকালকে দেখলাম যে কি জোহানেসবার্গের পিচের মধ্যে কীরকম রানের ফ্লাড করলো, 284 রান। টি20তে ভাবা যায় যেখানে 140 রান বা 160 রান করতে অপোজিশনে খুব প্রবলেম হয় বা করাটা খুব সহজ হয়নি, সেটাকে আমরা ভারত 283 রান, এর আগে বাংলাদেশের সিরিজে 297 রান করছে। এই হচ্ছে ভারতের টিম স্ট্রেংথ, সেখানে 1 উইকেটের বিনিময়ে এত রান করছে, মাত্র একটা উইকেট গেছে। তো সেই জায়গার মধ্যে 283 রান যে করছে তার পেছনে কিন্তু আমরা দেখতে পেলাম যে দুজন ব্যাটসম্যান কীরকম খেলা খেলছে। তার মধ্যে সবচেয়ে ভাইটাল যেটা হয়েছে তিলক বর্মার ইনিংসটা। তাছাড়া আমরা যদি দেখি ওভারঅল ভারত যে টি20-র মধ্যে 200 রান করা সবচেয়ে বেশি একটা টিম ভারত, যে সবচেয়ে বেশি রান করছে। তাছাড়া টি20-র মধ্যে সবচেয়ে বেশি রানের পার্টনারশিপ ভারতের। সূর্যকুমার নেতৃত্বে তার যে ক্যাপ্টেন্সির পারফরমেন্স 92% উইনিং পারফরমেন্স, অর্থাৎ সে এতটুকু ভালো ক্যাপ্টেন্সি করতেছে যেখানে ম্যাক্সিমাম 92% উইনিং রেশিও আছে। এই হচ্ছে ভারতের টি20তে পারফরমেন্স। এখানে কোনো টেনশন নাই, রোহিত শর্মা নাই, বিরাট কোহলি নাই, রবীন্দ্র জাডেজা নাই, জাসপ্রীত বুমরা নাই, ঋষভ পন্ত নাই, শুভমন গিল নাই, যশস্বী জয়সওয়াল নাই, শ্রেয়স আয়ার নাই, কেএল রাহুল নাই। তারপরও ভারতের টিমের এই যে ইয়াং ছেলেদের এমন দুর্দান্ত পারফরমেন্স, মানে সত্যি অবাক করার মতো একটা বিষয়, যেখানে আমরা অন্য কোনো টিমের মধ্যে দেখতে পাই না। রিসেন্টলি পাকিস্তান যে অস্ট্রেলিয়ার মধ্যে গেল, অস্ট্রেলিয়ার মধ্যে যে খেলতেছে, তারা ওয়ানডে সিরিজ জিতছে ঠিকই, কিন্তু তাদের মধ্যে সেই রকম নতুন প্লেয়ার আমরা এরকম দেখতে পাইছি না। তারা অস্ট্রেলিয়া সেই রকম করছে, তারা মেন ফোকাস বর্ডার গাভাস্কার ট্রফির লেগে রেখেছে, তারা একটা সেকেন্ড টিম তৈরি করে সেখানে পাকিস্তানের এগেনস্টে খেলানো হইতেছে। অ্যাজ এ রেজাল্ট জেসন গিলেস্পি পর্যন্ত কইতেছে যে পাকিস্তানরা অস্ট্রেলিয়া কোনো দামই দিতেছে না, কোনো পাত্তাই দিতেছে না যে পাকিস্তান অস্ট্রেলিয়ার মধ্যে খেলতে আইছে, চেয়েছে তার অবস্থা। তো স্বাভাবিক ইন্ডিয়া সেই মাপের একটা টিম বর্তমানে হয়েছে যেখানে অস্ট্রেলিয়া পর্যন্ত এখানে তারা ভয় পেতেছে। এবং বর্ডার গাভাস্কার ট্রফি আমরা জানি যে জায়গার মধ্যে এত দিন সময় ধরে 10 বছর প্রায়, সেখানে অস্ট্রেলিয়া কিন্তু বর্ডার গাভাস্কার ট্রফি জিততে পারতেছে না ভারত থেকে। এবং এবার কিন্তু অস্ট্রেলিয়ার কাছে একটা বড় সুযোগ। বর্তমানে ভারতের টিমের যে ফর্ম যদি আমরা দেখি, নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে 3-0 হাইটা গেছে গা, যে একটা সেটব্যাক হয়েছে, এই সেটব্যাকের ফায়দা কিন্তু এখন অস্ট্রেলিয়া নেবে। এবং অস্ট্রেলিয়ার কন্ডিশন আমরা জানি কতটুক টাফ খেলা, যেখানে ইন্ডিয়ার টিম যখন ট্যুর করছে এখানে 2-0 সিরিজ অলরেডি হারিয়ে গেছে 2টা ম্যাচ। তো সেখানে সিনিয়র টিমরা কতটুকু ভালো করতে পারবো, কারণ রোহিত শর্মা ফর্মে নাই, বিরাট কোহলি ফর্মে নাই, মিডল অর্ডার কোনো ব্যাটসম্যান ফর্মে নাই। তো সেই জায়গার মধ্যে ভারতের কাছে একটা বিরাট একটা চ্যালেঞ্জ যে কীভাবে এবার অস্ট্রেলিয়ার কন্ডিশনে তারা সিরিজ হারাতে পারে। আর যদি ভারতের কাছে WTCর ফাইনাল খেলার একটা সুবর্ণ সুযোগ যেটা হয়েছে, এটা হচ্ছে অস্ট্রেলিয়ার এই বর্ডার গাভাস্কার ট্রফি। এখানে 4-1 জিততে লাগবো, আর 4-1 যদি জিততে না পারে তাহলে কিন্তু এখানে গেম ওভার। তো যাই হোক, মেন কথার মধ্যে তো ভারতের যে টি20 স্কোয়াড, সেই জায়গার মধ্যে আমি পাকিস্তানের স্কোয়াড দেখি, অস্ট্রেলিয়ার স্কোয়াড দেখি, ইংল্যান্ডের স্কোয়াড দেখি বা অন্য কোনো টিমের স্কোয়াড দেখি, কোনো টিমেরই কিন্তু এরকম ডমিনেন্স বা এরকম অ্যাটাকিং গেম খেলার কিন্তু আমরা বেশি একটা দক্ষ করতে পারি না। কেননা ভারত যেভাবে বিদেশের শুধু দেশের মাটিতে না, বিদেশের মাটিতে যেভাবে তারা অ্যাটাকিং গেম যে সেট তৈরি করছে, একটা টোন তৈরি করছে যে তারা এর থেকে অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলবো, সেই পথে কিন্তু যাইতেছে। রেজাল্ট কিন্তু আমরা দেখতেছি প্রত্যেক 1-2 ম্যাচ পরই কিন্তু টিমের মধ্যে কিন্তু টিম টোটাল কিন্তু 200 ক্রস করতেছে। বল বাই বাউন্ডারি যদি লিস্ট দেখি, সেখানে কিন্তু খুব অল্প 2 থেকে 3 বল বা ম্যাক্সিমাম 4 বল পরই কিন্তু বাউন্ডারি এখানে হিট করার ক্যাপাবিলিটি আমরা দেখতে পাইতেছি, যেটা ভারতের টি20 স্কোয়াডের মধ্যে প্রত্যেকটা মেম্বারের কিন্তু এরকম আমরা খেলার ক্যাপাবিলিটির মধ্যে লক্ষ্য করি। টপ লেভেলের থেকে দইরা, অভিষেক শর্মার থেকে দইরা,
এখানে সামসান থেকে ধইরা তিলক বর্মা থেকে ধইরা যাদব সূর্যকুমার যাদব থেকে এভরিথিং প্রত্যেকেই কিন্তু সেই পটেনশিয়ালি খেলতেছে। অ্যাজ এ রেজাল্ট ভারতের টিম এতটুক শক্তিশালী টিম, টোয়েন্টি টিম। আর 2024-এর সিজন একদম হাই নোটে শেষ করছে, ওয়ার্ল্ড কাপও জিতলো, বায়োলেটারাল সিরিজ সবগুলি জিতলো, একটাও হারছে না। জাস্ট 2টা ম্যাচ হারছে, একটা জিম্বাবুর লগে, একটা সাউথ আফ্রিকার লগে, যে সেকেন্ড টোয়েন্টির ম্যাচ হয়েছিল, তাছাড়া কোনো ম্যাচ হারছে না। অর্থাৎ 2024-এ সবচেয়ে বেশি ম্যাচ জেতা যদি কোনো টিম হয়ে থাকে সেটি হচ্ছে ভারত। অর্থাৎ 26টা ম্যাচ থেকে 24টা ম্যাচই ভারত জিতছে। এই হচ্ছে ভারতের টোয়েন্টি ক্রিকেটের বর্তমান অবস্থা। হোপফুলি আগামী 2 থেকে 3 বছর এরকমই আরও চলতে থাকবো এবং 2026-এর ওয়ার্ল্ড কাপটাও যাতে ভারত জিততে পারে সেই লক্ষ্যই কিন্তু তাদের এখানে খেলতে লাগবো।